আমি বলছি অনলি সলিউশন তেলের দাম বাড়ায় দেন। তার মধ্যে ঠিকই তো আছে, জামাত ইসলাম তো পেছনে ষড়যন্ত্র ছিল। তেলমন্ত্রী তেলের দাম বাড়াবো না, অচিরেই তেলের দাম বাড়বে না। শেষ পর্যন্ত গাধা কি বলছে, এপ্রিলে তেলের দাম বাড়াবো না। প্রথম অবশ্যই সৃষ্টি করেছেন মেজর হাফিজ সাহেব, স্পিকার আমাদের। আপনি সেই আইনগুলো কেন পাশ করলেন না? আপনি রাষ্ট্র চালাবেন আর খুল্লা মুখে দিবেন, অন্যকে দোষারোপ করবেন। এখানে অবিশ্বাসটা তো সৃষ্টি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রথম অবশ্যই সৃষ্টি করেছেন মেজর হাফিজ সাহেব, স্পিকার আমাদের। তিনি বলেছেন, আমি জানি না কোন ভদ্রলোক কোন রাজনীতিবিদ এভাবে কথা বলতে পারে কিনা, যে আমরা যদি তখন এটা মেনে না নিতাম তাহলে নির্বাচন হতো না। তার মানে মেলাফাইডি ইন্টেনশন যেটাকে বলা হয়। অত একটা অশুভ চিন্তার থেকে আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্তটা সঠিক হইল অশুভ চিন্তার কারণে ওই ভালো কাজটাও অন্যায়। ওনার তো এটা বলার দরকার ছিল না। উনি একবারে কথা বলতে গেলেন কেন? তারপরে আপনি আসেন সংসদে, আপনি আসছেন, আপনি নীতিগতভাবে সরকারের সকল সিদ্ধান্তগুলো, অতি সরকারের সকল সিদ্ধান্তগুলো হুবহু মেনে নেবেন। দ্যাট ওয়াজ দ্য স্পিরিট, দ্যাট ওয়াজ ইউর সাইনিং উইথ এ নোট অফ ডিসেন্ট যেটা আছে। তাহলে যেখানে নোট অফ ডিসেন্ট কন্ট্রাডিক্ট করে না, আপনি সেই আইনগুলো কেন পাশ করলেন না? আপনাকে সিলেকশন করার ক্ষমতা তো দেওয়া হয় নাই, কারণ স্পিরিটটা কি ছিল নির্বাচনের। এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আপনাদের একটা ট্রাস্ট ক্রিয়েট হয়েছে যে আমরা আপনাদের যে অবস্থা রাষ্ট্র রেখে যাব আপনারা সেটা মেনে নেবেন। তারপরে যদি আপনি সংশোধন করতে চান, ভুলভ্রান্তি আমাদের থাকতে পারে, সেটা করবেন। ভুলভ্রান্তি অনেক আছে, শুধু ভুলভ্রান্তি না, অপরাধ আছে অনেক সরকারের, কিন্তু আপনি তো সেটা সরকারকে বলছেন ভাই মেনে নাও। আপনি আমার ঘরে থাকার জন্য ঢুকছেন, ঢুকে আমার স্ত্রীর গায়ে হাত দিচ্ছেন। আপনি তো আমার ঘরে ঢুকছেন অঙ্গীকার দিয়ে যে আমার ঘরের নিরাপত্তা নিশ্চিত করবেন, বিঘ্নিত করবেন না। তা আপনি কেন এই অধ্যাদেশগুলা হুবহু জারি করলেন না? জারি করে পরের দিন আবার ক্যান্সেল করে দিতেন যে এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু এটা আরেকটা কাউন্টার ল করলাম আজকেই, এটা ওয়াইডস। তাহলে তো আপনি স্পিরিটটাকে সম্মান করতেন, বিশ্বাসটাকে সম্মান করতেন, যে আমি সরকারে আসার আগে আমি বলেছি ভাই তুমি আমার সঙ্গে আসো, আমি তোমার ধন সম্পদ লুণ্ঠন করবো না। এখানে অবিশ্বাসটা কে সৃষ্টি করলো? এই সনদে যা যা ছিল আপনি সেগুলা বাস্তবায়ন করবেন না, এটা তো আপনি বলেন যে আমি এইগুলো বাস্তবায়ন সবকিছুর সাথে তারা হ্যাঁ বলেছে, এটা তো বলেছে আমাদের। না সবকিছু যদি আমি কেন বলছি অবিশ্বাস, আমি কেন, আপনার প্রশ্ন ছিল অবিশ্বাস কেন হচ্ছে, তো অবিশ্বাসটা তো স্পিকার সাহেবের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে যে উনি এটা ধোঁকা দেওয়ার জন্য, জাতিকে ধোঁকা দেওয়ার জন্য উনি সেটা করেছেন। তার মানে ধোঁকা উনি দিয়েছেন, উনি জেনে শুনেই এটা বলেছেন। দ্বিতীয়ত আপনি সকল অধ্যাদেশগুলো আপনি কেন অনুমোদন করলেন না? আপনি কেন প্রোটেস্ট করলেন না যে এই অধ্যাদেশগুলো আমরা এই কারণে মানব না? জাতিকে বলেন, আপনি জাতিকে বলেন এই 5টা 8টা অধ্যাদেশ আমি এই কারণে আমরা মানি নাই, পূর্ব মানি নাই, এখন মানি নাই। তাহলে অবিশ্বাস হইতো না। অথবা আপনি এটা হুবহু মেনে নিয়ে আপনি 7 দিন পরে আবার পার্লামেন্টে আনতে পারতেন। আপনি নতুন গভর্নমেন্ট আসছেন, নতুন রিয়েলাইজেশন আসছেন, যেটা আমরা নিউ রিয়েলাইজেশন বলি, সারা পৃথিবীতে আছে। নবচিন্তার বিকাশ, নবসংস্কার, সংস্কার শব্দটা তো প্রবহমান, করতে পারতেন, করলেন না, এগুলো বন্ধ করেছেন আপনি। এখানে আমি 2টা বিষয় আপনি একটু বলি, আমাদের কেন কতগুলো দ্বিধা হচ্ছে। এই যে ভাই আমার হাম নিয়ে ডিফেন্সিভে চলে গেছে, একটা ডিফেন্স নিয়ে ফাইট করতেছি। এই পর্যন্ত কতজন মারা গেছে হামে বলেন? 400-500। 400-500 এত মারা গেছে না? কয় মাসে? মাসখানেক, 1 মাসে। তাহলে বছরে কত যাবে? বছরে তো যাবে না, ঠিক আছে না বছরে কত যাবে? যাবে কেন বছরে? 6000। বাংলাদেশে প্রতি বছর স্বাভাবিক শিশু মৃত্যুর হার হলো 9 থেকে 10,000। তাদের 6 বছরের বয়স কম, তাদের স্বাভাবিক মৃত্যু হার 1000-এ 3 জন। এটা হলো লোয়েস্ট অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আর বাংলাদেশের মতো আবিসিনিয়ার মতো
এই সময় দেশের মতো 9 জন হাজারে। বাংলাদেশের সারা পৃথিবীতে 6 বছরের আগে শিশু বলা হয়, 1 বছরে মাতৃকালীন শিশু বলা হয়, যেটা গর্ভে মারা যায় বা গর্ভপাতের সময় মারা যায় বা জন্মের সঙ্গে সঙ্গে মারা যায়। এটা সাধারণত আজকাল খুব কমায় নিয়ে আসা হয়েছে, কিন্তু 6 বছরের নিচে যে মৃত্যু হারটা হয় এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, WHO স্ট্যান্ডার্ড হলো 1003 জন। এটা আমার কথা না হলে আপনার পরিসংখ্যান নিয়ে দেখেন। তো বাংলাদেশে বছরে 30 থেকে 33 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। আমার যে বর্তমানে যে জন্মহার আছে, শিশু জন্মগ্রহণ করে, আমি তো জন্মগ্রহণ করি না, আমরা তো জন্মগ্রহণ করে হচ্ছে অনেক আগে। প্রতি বছর 30 থেকে 33 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। তাহলে 3 জন শিশু যদি হাজারে মারা যায়, তাহলে 9,900 শিশু মারা যাওয়ার কথা। তাতে অ্যাভারেজ প্রতি বর্ষে মারা যাওয়ার কথা প্রতিদিন 27 জন। 27 ইন্টু 30, 600-700 বেশি মারা যাওয়ার কথা। এটা তো অস্বাভাবিক মৃত্যু না, হাম দিলে পরে মারা যাবে। 100 ভাগ লোককে হাম দেওয়ার পরও 9 থেকে 10,000 শিশু মারা যাবে। এখন যদি আপনি স্কোরবোর্ড করেন ডেলি, তাহলে ঢাকা শহরে স্কোরবোর্ড নেন না কত লোক ঢাকা শহরে প্রতিদিন মারা যাচ্ছে। কিন্তু না, এখন যে কনসার্ট স্পেসিফিকলি না, এটাকে হাম ব্যবসায়ীরা, ডাক্তার ব্যবসায়ীরা, দেখেন আমার স্বাস্থ্যমন্ত্রী প্রথম কি বললেন, উনি বলেছেন এই প্রথম মৃত্যু সংবাদ যখন আসছে 27 জন লোক মারা গেছে, যখন খবরটা আসছে, বলছে রাজশাহীর এই ডাক্তারদেরকে ফাঁসি দেওয়া উচিত। ইফ ইউ রিমেম্বার দ্যাট, রাইট। তাহলে 27 জন শিশু মৃত্যু হওয়ার জন্য ফাঁসি হওয়া উচিত তার রাজশাহী স্বাস্থ্য বিভাগের। তাহলে এখন 500 জনের কার ফাঁসি হওয়া উচিত? এই পলিটিক্যাল দাবি তো আসবে আমাদের, আমরা তো করবো। তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে উনি ডাক্তারদের প্রোটেকশন না দিয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। এখন তো হাবিব ভাই মাইন্ড করলেও আমার বলতে হবে যে এই স্বাস্থ্যমন্ত্রী ফাঁসি চাই, কিন্তু আমি চাইতে পারবো না। এই জন্য যেহেতু আমি পরিসংখ্যানবিদ না, আমি জানি আমার 9,000 থেকে 10,000 শিশু মারা যাবে। এটা যদি ডেলি কাউন্ট করি আমি ক্রিকেট খেলার মতো, তাহলে কাউন্টের আসবেই, স্ট্যাটিস্টিক বাড়বেই। আমি যদি দুর্ঘটনা কাউন্ট প্রতিদিন দিতে থাকি, দেখবেন 500-র চেয়ে বেশি প্রতি মাসে মারা যাচ্ছে দুর্ঘটনায়। আপনার টেক রেকর্ড যদি কাউন্ট করেন, আপনি যদি স্কোর বোর্ড বানান, সাপের কামড়ে তো মারা যায় কত। আপনি স্কোর বোর্ড যদি বানান, আপনি স্কোর বোর্ড বানালে কি হবে? এখন এই স্কোর বোর্ড কখন বানানো হয়? যখন মানুষ তো মারা যায়। বাংলাদেশে মৃত্যু হার কত? প্রতিদিন যদি কত লোক মারা যাচ্ছে, স্কোর বোর্ড বানান, তাহলে দেখা যাচ্ছে যে 1000-এর চেয়ে বেশি লোক প্রতিদিন সারা বাংলাদেশে মারা যাচ্ছে। আমি তো দেখি না আমার এমন কোনো দিন যায় বছর মাসের মধ্যে যে 30 দিন 30টা জানাজা না পড়তে হয় গ্রামে থাকলে। 30টা এখানে প্রতিদিনই 2-3টা করতে। তাহলে আপনি বলেন, আপনি একটা থানায় বলেন, একটা তারাতে স্বাভাবিক। তার মধ্যে তো কিছু দুর্ঘটনা, কিছু ইয়ে আছে, অল্প বয়স আছে। এইগুলোকে স্কোর বোর্ডে নিয়ে গেছেন কেন? ওই ব্যবসায়ীদের, দোকানদারদের, হাম ব্যবসায়ীদের, ভ্যাকসিন ব্যবসায়ীদের জন্য। তো এই জিনিসগুলো যদি আপনি করেন, তাহলে আপনি এখানে অটোমেটিক ধরা খেয়ে যাবেন। জি, এই যে বলতে কাজে আপনি এখানে হাম বলছেন, আর একটা বলছিলেন ওনাকে কি একটা বলছিলেন, এই যে আমাদের পররাষ্ট্রের বিষয়টা। দেখেন, আমাকে রক্ষা করতে পৃথিবীর কেউ আসবে না। 71 সনে আমাকে রক্ষা করতে কেউ আসে নাই। ভারত আমাকে সাহায্য করতে আসে নাই। ভারত তার ইস্টার্ন ফ্রন্টকে, বর্ডারকে নিরাপদ করতে আসছে। আজকে ইরাককে সাহায্য করতে কেউ যায় নাই, অথচ ইরাক যুদ্ধের খরচ বহন করতে সৌদি আরবকে। আমেরিকার 1 পয়সাও যায় নাই। দেখেন, আমেরিকানরা যুদ্ধ করতেছে, এখন পর্যন্ত আমেরিকান কংগ্রেস, সিনেটে কেউ একটা কথা বলে নাই। কমলা হ্যারিস একটা কথা বলেছে যে তুমি আমাদের সশস্ত্র বাহিনীর লোকদের জীবন নিরাপত্তা ঝুমকির মধ্যে ফেলে দিচ্ছে। কিন্তু বলেন যুদ্ধ করে আমেরিকার ক্ষতি করছে। ট্রাম্পের যুদ্ধের কারণে আমেরিকার অনেক লাভ হয়েছে, তেলের দাম বাড়ছে, অস্ত্রের দাম বাড়ছে, এবং তাদের গত 20 বছরের যত ওল্ড স্টক ছিল আর্সেনাল সব খালি হয়ে গেছে। ইচ্ছা মতো ইরানের উপর গুলি করতেছে, কারণ এগুলো খালি করতে হবে। তো ওয়ার হাউস খালি না করলে নিউ টেকনোলজির যে মিসাইলটা আসছে রাখবে কই?
যে মিসাইলটা আর 5 বছর পরে ব্যবহার করবে, 10 বছর পরে ব্যবহার করবে। এবং উপসাগরীয় দেশগুলোর হ্যাঁ, এগুলো এখানে শেষ করে সে খালি করতেছে। করে পাঠাবে। এখন তো সে চাচ্ছে একটা বাঙ্গা জাহাজ নিয়ে যায় ইরানের বর্ডারে, এটা ফেলাই দিয়ে ইন্স্যুরেন্স টাকা পেয়ে গেলাম না। ইরানের মোরাল হাই হলো যুদ্ধের জন্য, আমেরিকার জাহাজ ডুবাই দিছে। ও তো চাচ্ছে যে আসলে ডুবে যাক, কারণ এই পুরোনো জাহাজ বদলাইবে কেমনে। ও তো চাচ্ছে না আর কেনেডি জেট্রেড নিয়ে আর চলতে। সে কেনেডি ফ্লিট তো সে চাচ্ছে না। কেনেডির নামটা জন্য তো রাখতে হচ্ছে, এটা জন এফ কেনেডি ফ্লিট। এখন সে তো ফ্লিটটাকে অ্যাবলিশ করতে পারছে না, বললে বলবে বুশকো পাঠাইছে। বুঝছেন না সেগুলো কেন পাঠাচ্ছে, যে তোরা এটা ডুবাই দে। ডুবাই দিলে আমি তো কিছু করার নাই ভাই, জন এফ কেনেডি ফ্লিট আমার ডুবাই বলছে, আমি আরেকটা বানাচ্ছি, ট্রাম্প ফ্লিট বানাবো, বুশ ফ্লিট পাঠাতেছে। এগুলো যদি না বুঝি ভাই, আমার তো ওই রিক্সাওয়ালার চার দোকানের গল্প তো আপনি বাড়িতে গেলে এমপি সাহেব ডেঞ্জারাস, ডেঞ্জারাস। ওই চার দোকানে হাবিব সাহেবের বাড়িতে কি রান্না হয়েছে আলোচনা করবে, আপনার বাসায় এসে বলবে না চার দোকানে চিনি কম হয়েছে। এইটা বন্ধ করেন। চার দোকানের পলিটিক্স নিয়ে আপনি আসেন না, আমরা আসবো না। ওই তার ওর গুরুত্ব, চার দোকানে হি ইজ হ্যাপি। সে যদি এখানে গালগপ্প না মানে তাহলে চার আড্ডাটা হবে কেমনে? ওখানে যদি ইরানকে যদি জিতাইতে না পারে তাহলে ওখানে তো মাইর খাবে বেটা। ওই চার দোকানে ইরানের ভয়ে ট্রাম্প অলরেডি গর্তে ঢুকে গেছে, ওটা বলার সঙ্গে বাবের বেটা একটা চাকা। আপনি জানেন বাংলাদেশে স্ট্যাটিস্টিক্যালি প্রায় কয়েক লক্ষ নূক আছে যার নাম সাদ্দাম। তাদের বয়স সবার 90 এক সমান বয়স, এক্স্যাক্টলি তাদের সবার বয়স একরকম বয়স। বাপের বেটা সাদ্দাম। আমার জেলা ছাত্র সেক্রেটারির নাম সাদ্দাম। সাদ্দাম বললাম তখন দেখেন না, এখন যত নেতা দেখেন না সব সাদ্দাম 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 ছাড়া কিছু বুঝবেন না। ওই যে বাপের বেটা সাদ্দাম, বুঝছেন না? এখন প্রশ্ন হচ্ছে ওদের কথা তো যদি আপনি টক শোতে নিয়ে আসেন, স্যার আপনার আমার কথা নিয়ে তারা টক শো গরম করবে, চার দোকানের চর তুলবে। ভাই এটা অমানবিক কথা রাখছে। এই তেলের দামটা নিয়ে বলছে, সরি যে কথা বলছিলাম ভাই, তেলের দাম যেদিন বাড়ছে সেদিনই আমি একটা তাৎক্ষণিকভাবে আমাকে বলছে, এমনি একটা কাকতালীয় ভাবে নয়াদিগন্তে বলছে, জামাত ইসলাম বাড়াইছে না 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 নয়াদিগন্তে লেখা দিতে বলছে। আমি বলছি অনলি সলিউশন তেলের দাম বাড়ায় দেন। তার মধ্যে ঠিকই তো আছে, জামাত ইসলাম তো পেছনে ষড়যন্ত্র ছিল। না না ইন রাইটিং আমরা বলছিলাম তেলের দাম বাড়ায় দেন, কারণ তেলের দাম না বাড়ালে লাইনটা হতো না, লাইন হইতো না, ইন্ডিয়াতে স্মাগলিং হইতো না। আপনি একদিন দেখাচ্ছেন ইন্ডিয়া তেল আনতেছে, আপনি ৬,০০০ লিটার আনতেছেন, ইন্ডিয়ার তেলের দাম আমার চেয়ে বেশি, তো কেমন থাকবে? এই কথাগুলো বলে গাড়িগুলি যে ছিল এগুলি কি জামাত ইসলামের? না গাড়িগুলো মানে কি, আপনি তো যত রেশন করে দিলেন। না না, আর আমার মন্ত্রী সাহেব সরকার থেকে বলা হচ্ছে যে জামাত ইসলাম শত্রুতা করে আসলে গাড়িগুলিকে। আচ্ছা এখন তো এটা তো আমরা আগে তো শেখ হাসিনা বলতো যে বিএনপি করে ফেলছে, সেই তো আমরা যাচ্ছি না, সে রূপ করতে যাচ্ছে না, কিন্তু বাস্তব কথাটা কি আমরা স্বীকার করি, বলছি হ্যাঁ এটা তুমি রেশনিং করতে গেলে কেন? আমার প্রতিদিন আমাদের মিস্টার তেলমন্ত্রী তেলের দাম বাড়াবো না, অচিরেই তেলের দাম বাড়বে না। শেষ পর্যন্ত গাধা কি বলছে, এপ্রিলে তেলের দাম বাড়াবো না। তার মানে এই অর্থে তুমি তেলের দাম বাড়াবা, এবং ইউ আর ট্রাইং টু ব্লাফ দ্য পিপুল ওয়েটিং ফর দ্য অপরচুনিটি। পাবলিক যত পারে বোতল, সার, কাপ, পানি ফালাইয়া দিয়ে তেল ভরে নিয়ে গেছে। কেন? কারণ এই যে আজকে তেলের দাম বাড়লে 1 লিটার তেল যদি ঢুকায় রাখি আমি ফলে কেউ কারো স্টক পুরাপুরি এই সুযোগটা নিচ্ছে। না না আমার শুনেন শুনেন খাটের নিচে আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে খুব খারাপ ল্যাঙ্গুয়েজে বলি, খুব খারাপ ল্যাঙ্গুয়েজে বলি। আপনার স্ত্রীকে যদি উলঙ্গ ঘরে শোয়া রাখেন, রাস্তার ভিক্ষুক রেপ করবে, খোলা ঘরে, বুঝছেন? খোলা ঘরে রেখে দিলে রাস্তার ভিক্ষুক গিয়া আপনার স্ত্রীকে রেপ করবে। আপনি রাষ্ট্র চালাবেন আর খুল্লা মুখে দিবেন,
অন্যকে দোষারোপ করবেন। আর সাবধান করা হয়েছে বলে বলতেছি আপনার বউ কিন্তু বিপদ হয়ে আছে, কাপড় পরান, না হলে কিন্তু বিপদ হবে। আর আপনি বলতেছেন, আমি ডার্টি ভাষায় বললাম, ইউ হ্যাভ ডান দ্যাট।